প্রিয় দর্শক, সংস্কারের প্রাসঙ্গিক ভাবনা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সঙ্গে রয়েছে আমি কাজী জেবেল। শুরুতে আজকের আলোচনা বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিয়ে রাখতে চাই। আজ আমরা আলোচনা করব আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি নিয়ে। আর এই আলোচনা আজ আমাদের সঙ্গে রয়েছেন নির্বাচন বিষয়ে অত্যন্ত একজন বিজ্ঞ ব্যক্তি, যিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্যতম সদস্য। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে যে অনিয়ম হয়েছে, সে অনিয়ম তদন্তে গঠিত কমিটি, সেই কমিটির একজন সম্মানিত সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, যিনি বিগত দিনে নির্বাচনের একজন পর্যবেক্ষক ছিলেন। আমরা তাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ডক্টর আব্দুল আলিম, আপনাকে আজকের এই আলোচনা স্বাগত। আমরা শুরুতে আপনার কাছে জানতে চাইব যে এখন যে দেশে আলোচনা হচ্ছে পিআর পদ্ধতি নিয়ে, যেটি নিয়ে রাজনৈতিক দলগুলো এক এক ধরনের বক্তব্য দিচ্ছে, সাধারণ মানুষের ভিতরে এক কৌতূহল রয়েছে। আসলে পিআর পদ্ধতিটা কি, আর এই পিআর পদ্ধতির ফলে আমাদের বর্তমান যে নির্বাচন ব্যবস্থা, সেখানে কি ধরনের পরিবর্তন আসতে পারে? আপনাকে ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আরেকটু ব্যাকগ্রাউন্ডে যাই। অনেকে দেখলাম বলছে যে পিআর পদ্ধতিটা নতুন পদ্ধতি, অনেকে এটা শুনেও নাই এবং নানা রকম কন্ট্রোভার্সারি। আমি ফেসবুকে প্রচুর আলাপ আলোচনা দেখতে পাচ্ছি, অনেকে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। মানে মনে হচ্ছে যে কেউ খুব এটা নিয়ে খুব ক্যাম্পেইন করছে, প্রচারণা করছে। পিআর পদ্ধতি আসলে নতুন কোনো কিছু না। এটা প্রথম 1776 সালে আমেরিকাতে এক ভদ্রলোক এটা নিয়ে প্রথম ধারণা দেয়। তারপরে 1819 সালে ইংল্যান্ডে এক স্কুল টিচার এটা নিয়ে আরেকটু পরিষ্কার ধারণা দেয়, এবং পরে 1907, 8, 9, 10 এরকম সময় অস্ট্রেলিয়া, আপনার উত্তর আয়ারল্যান্ড, তাসমানিয়া, এই সমস্ত নিউজিল্যান্ড, এই সমস্ত দেশে পিআর পদ্ধতি ব্যবহার করা শুরু হয়। এবং এখন পর্যন্ত পৃথিবীতে মানে 2টা পরিসংখ্যান আছে। কেউ বলে 93টা দেশে পিআর আছে, আবার আরেকটা পরিসংখ্যান আমি দেখলাম যে 130টা দেশে পিআর সিস্টেম আছে। আবার কোনো কোনো দেশ যারা এই যে এখনকার যে আমাদের যে সিস্টেম, যেটাকে আমরা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বলি, এইটাকে তারা অনেকে গণতন্ত্র মনে করে না, এটা থেকে সরে গিয়ে পিআরে গেছে। যেরকম দেশ ধরেন দক্ষিণ আফ্রিকা, রুয়ান্ডা। তারা বাংলাদেশে এটা একদম নতুন না। আমি আমার যতটুকু মনে পড়ে, আমি 2013 সালে ডেইলি স্টার এটা নিয়ে একটা আর্টিকেল লিখেছিলাম, মানে আজ থেকে 12 বছর আগে। এবং এটা নিয়ে তখন কিছু ডিসকাশনও হয়েছিল, মাঝে মাঝে আমরা আলাপ আলোচনা দেখি। তো এইটা যেটা আপনার যেভাবে হয়, পিআরের আবার কয়েকটা ধরন আছে। পিআরের 3 ধরনের পিআর আছে। তা আমরা যেটাকে সিম্পল পিআর বলি, যেটাকে এই যে লিস্ট পিআর বলা হয়, এটা হচ্ছে আপনার ধরেন যে একটা দল তারা 300 আসনে প্রার্থী দিল, তালিকা প্রকাশ করে দিল যে আমরা যদি 300 আসন পাই, এই 1 থেকে 300 পর্যন্ত এরা আমাদের এমপি হবেন, এইভাবে একটা ঘোষণা দিয়ে দিল। আবার একটা দল হয়তো 50 জনের নাম ঘোষণা করলো। জনগণ তখন ভোটটা দেবে দলকে, কোনো ব্যক্তিকে দেবে না এই লিস্ট পিআরের ক্ষেত্রে, দলীয় প্রতীককে। হ্যাঁ, দলকে ভোট দেবে। এবং যে দল যত পার্সেন্ট আসন পাবে, ভোট পাবে, তত পার্সেন্ট আসন পার্লামেন্টে পাবে। এবং এটার যে ফলটা আপনি যেটা বলছেন যে কি পরিবর্তন হবে, আমরা যে ধরি যে সর্বশেষ সব দলের অংশগ্রহণ, মানে টোকেন অংশগ্রহণে নির্বাচন হয়েছিল 2018 সালে। তখন আওয়ামী লীগ ভোট পেয়েছিল কত পার্সেন্ট? 67% সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে। তার আসন পেয়েছিল কতগুলা? 200, তার জোট 293টা। মানে তারা এককভাবে আসন পেয়েছিল বোধ হয় 266-67 এরকম আসন পেয়েছিল। কিন্তু তারা ভোট পেয়েছিল 67%, আসন পেয়েছিল আর বেশি। কিন্তু আপনি যদি ওই 67% হিসাব করেন, যে 67 পিআর সিস্টেমে চলে যান, তখন কিন্তু তাদের আসন কমে যায়। আবার বিএনপি ভোট পেয়েছিল 13%, তার আসন পেয়েছিল 6টা। 13% আসন পেলে তাদের আসন সংখ্যা বোধ হয় অনেক বেশি হয়ে যায়, তাই না? সো এখানে কিন্তু ফলাফল একটা ইম্প্যাক্ট পড়ে। আর অর্থাৎ এখানে যদি কেউ 1% ভোট পায় কোনো দল, তখন তারা পার্লামেন্টে 1% আসনও পাবে। 3টি আসন থাকলে তারা 3টি আসন পাবেন। হ্যাঁ, ঠিক এইভাবে আসি। সো আমরা এখন যে সিস্টেমটা যাচ্ছি, এখনকার সিস্টেমটা কি, যে প্রার্থী, মানে আমরা ভোট দিচ্ছি প্রার্থীকে, এবং যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাচ্ছে তাকে আমরা নির্বাচিত করে ফেলছি। এবং সে যদি 10% ভোট পেয়ে জিতে, যেরকম উদাহরণ আমরা দেখলাম ঢাকা 10-এর যে উপনির্বাচন হলো, 5% এরকম ভোট ছিল, সেটা পেয়ে কিন্তু সে এমপি হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এখানে ওইভাবে যেতে পারবে না। এখানে যেটা হবে যে যত পার্সেন্ট ভোট তত পার্সেন্ট আসন। এই জন্য এটাকে সমানুপাতিক, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এবং এখানে বড় জিনিস হচ্ছে যে আপনার
সবগুলো আমরা যেটা বলি এভরি ভোট কাউন্টস, তার মানে কি প্রত্যেক যে আমরা ভোট দিচ্ছি তার ভোটটাকে গণনা করা হচ্ছে, বিবেচনা নেওয়া হচ্ছে, কারণ মানে শুধু গণনা বিবেচনা নেওয়া হচ্ছে। সো এটা একটা বড় ইম্প্যাক্ট আছে দিক থেকে চিন্তা করলে। এখন আমাদের সংসদটা হচ্ছে 300 আসনের সংসদ, যেটি সরাসরি নির্বাচন হয় এবং সংরক্ষিত নারী আসন 50 জন, সেটা সংসদ সদস্যদের আসলে আনুপাতিক হারে পায়। সেই অর্থে 300 সংসদীয় নির্বাচনে আপনার এখন যিনি যে আসনে বেশি ভোট পান উনি ওই আসনে এমপি হন, ওই এমপি যে দলের বেশি হয় সে দল নির্বাচনে জয়ী হয়। কিন্তু আপনাদের যে আপনি যখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে ছিলেন, আপনাদের একটি প্রস্তাব রয়েছে যে পিআর সিস্টেমটা কিভাবে এখানে ইমপ্লিমেন্ট করা যায়। সংবিধান সংস্কার কমিশন তাদের একটি প্রস্তাব রয়েছে। এখন এই দুইটা প্রস্তাবের ভিতরে আসলে পার্থক্যটা কি? না, মৌলিক পার্থক্য নাই বললেই চলে। মানে আমরা যেটা প্রস্তাব করেছি, সংবিধান সংস্কার কমিশন প্রায় একই রকম প্রস্তাব করেছে। প্রথমটা হচ্ছে যে লোয়ার হাউস যেটা থাকবে, মানে আমরা প্রথম কথা হচ্ছে আমরা দুইটা হাউসের কথা বলছি, একটা লোয়ার হাউস একটা আপার হাউস। এবং এটা করার পিছনে কারণটা হচ্ছে যে এক ধরনের ক্ষমতার ব্যালেন্স করা। যদি লোয়ার হাউস কোনো ভুল করে, কোনো ভুল সিদ্ধান্ত নেয়, ওইটা আপার হাউসে গিয়ে সেই ভুলটাকে তারা সংশোধন করবে, এক ধরনের ব্যালেন্স তৈরি হবে। যেমন ধরেন যে কেয়ারটেকার সরকার যেটা বাতিল হয়ে গেল, আমার ধারণা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আপার হাউস থাকতো তাহলে হয়তো এটা বাতিল হতো না। লোয়ার হাউসে বাতিল হওয়ার পরে এটা আপার হাউসে গেলে আপার হাউস কনসিডার করতে না, প্রয়োজন বোধ এটাকে একটু চেঞ্জ করে পরিবর্তন করে সংযোজন বিয়োজন করে রেখে দেওয়ার চিন্তা করতে আমার মনে হয় আর কি। এটা আমার একদম ব্যক্তিগত ধারণা। তবে আমরা আসলে লোয়ার হাউসটাকে যেরকম আছে ওই রকমের কথা বলছি। বাট একটা জিনিস আমরা বলেছি, লোয়ার হাউসে আসন সংখ্যা 400 করতে, 400-র মধ্যে 100 থাকবে নারীদের জন্য সংরক্ষিত, এবং সেই সংরক্ষিত আসনে সরাসরি নারীরা ভোটে নির্বাচিত হবেন। এখন যেভাবে হয় ওইভাবে না, জনগণের ভোটে নির্বাচিত হবেন। এটা একটা, যেটা সংবিধান সংস্কার কমিশনকে একইভাবে গেছি আমরা। এবং আমরা বেশ কয়েকবার ওই যাতে করে আমাদের মধ্যে সমন্বয় হয় এই জন্য নির্বাচন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন একাধিকবার আমরা বৈঠক করেছি, ফর্মাল বৈঠক করেছি, ইনফর্মাল কথাবার্তা বলেছি, অনেক ডিসকাশন হয়েছে, করে আমরা কাজটা করেছি। আর আপার হাউসে আমরা বলেছি 100 আসন থাকবে, আর সংবিধান বলেছে 105টা আসন। ওই 5টা হচ্ছে ওই নমিনেটেড আর কি, খুব বেশি পার্থক্যের মধ্যে নাই। তবে আপার হাউসে আমরা যেটা বলেছি ওনারা অনেকটা তাই বলেছেন, যেটা ওই পিআর সিস্টেমের মাধ্যমে যাবে, অর্থাৎ এই যে আনুপাতিক সিস্টেমে, অর্থাৎ লোয়ার হাউসে যে যত আসন পাবে সেইভাবে তারা আপার হাউসে ওই ওই পদটাকে তারা ওই নমিনেট করবে। সো এইটাই হচ্ছে আপনার পিআরস এর পার্থক্যটা, আপার এবং লোয়ার। এবং সংবিধান কমিশনের সঙ্গে আমাদের প্রায় সিমিলার, কোনো বিশেষ কোনো পার্থক্য নেই। আচ্ছা, তাতে আমরা যেটা বুঝলাম যে এখন যে 300 আসনের নির্বাচন, সেই নির্বাচন ওইভাবেই থাকবে, অর্থাৎ প্রচলিত যে নির্বাচন আমাদের সেভাবে থাকবে। আপনারা বলছেন যে একটা আপার হওয়া যাবে, যেটাকে আমরা সিনেট নামে প্রস্তাব করা হয়েছে, অথবা উচ্চকক্ষ যে নামে প্রস্তাব করি কিনা, সেখানে 100 জন এমপির একটা বিধান রাখা হচ্ছে, সেখানে পিআর সিস্টেমে ভোট হবে। ওই 100 জন মনোনীত, এই 100 জন সেটি কি দলগুলো যে ভোটগুলো পেয়েছে সেই অনুপাতিক ওখানে আসন পাবে? বিষয়গুলো এরকম কিনা? না, ওখানে আমরা আসলে যেটা বলেছি একটু ভাগ করে দেওয়ার চেষ্টা করেছি। ভাগ করে কিছু 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 আসন ওই দলের ভিতর থেকে যাবে, দল দিবে, আবার কিছু বিভিন্ন সমাজের অন্যান্য যে শ্রেণী আছে তাদের ভিতর থেকে আসবে। এখানে নারীর অংশগ্রহণ করতে আমরা বোধহয় 25 বা 30% যাতে নারী আসতে পারে আমরা সেটা বলেছি। আপনি ধরেন যে যারা কিছু বিভিন্ন জনগোষ্ঠী আছে সেখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যারা গবেষক, ইকোনমিস্ট, তারপরে অন্যান্য যে পেশার বিজ্ঞানী, অন্য পেশার যে লোকজন যারা আছে তাদের সমন্বয়, অর্থাৎ সমাজের প্রত্যেকটা সেক্টরের মানুষের যাতে প্রতিনিধিত্ব এখানে থাকতে পারে সেইভাবে আমরা বিবেচনা করে এটা বলেছি। দলের থেকেও একটা অংশ যাবে, শুধু যে নমিনেট করে হবে তা কিন্তু না, দল থেকেও যাবে। অর্থাৎ একটা ব্যালেন্সড ওয়েতে আপার হাউসটা গঠন করার প্রস্তাব করেছি আমরা। আসলে আমাদের দেশে তো এখনো আপার হাউসটা এখনো কখনোই প্রচলিত ছিল না, বা এইরকম নির্বাচন কখনো হয়নি। তা এই ধরনের একটি নতুন পদ্ধতি আমাদের দেশের জন্য, থার্ড কান্ট্রির জন্য কতটুকু আসলে বাস্তবসম্মত? সবটাই বাস্তবসম্মত, বাট এখানে দরকার হচ্ছে আলাপ আলোচনা করা, এগুলো নিয়ে কথাবার্তা বলা, এটা নিয়ে ভোটার অ্যান্ড সিভিক এডুকেশন আমরা যেটাকে বলি, এই জিনিসগুলো খুব জরুরি প্রয়োজন। এবং এটা কিন্তু আপনার হয়তো সাধারণ মানুষ একজন বোঝে না, কিন্তু পলিটিক্যাল পার্টির লোকজনরা সবাই জানে, সবাই বোঝে জিনিসটা। এবং এটা পাকিস্তানে দেখেন, আপনি আমেরিকা চলে যান, সেখানে লোয়ার হাউস আছে, আপার হাউস আছে। ভারতে কি আছে? বিধানসভা, লোকসভা, বিধানসভা আছে না? আপনি থাইল্যান্ডে যান, থাইল্যান্ড 2টা হাউস, ইন্দোনেশিয়া এরকম 2টা হাউস। সো আপনি এটা ওই ক্ষমতার ভারসাম্য করার জন্য এই কাজগুলো করা হয়, এবং এটা খুব দরকার। আমরা এই যে গত 50 বছর 53 বছর যে অবস্থা দেখলাম,
যারা এমপি হয় তারা প্রচন্ড রকম ক্ষমতা ভোগ করে, মনে হয় যে তারা আনকন্ট্রোলেবল, তারা কারো কোনো কন্ট্রোল মানতে চান না। আমি সবার কথা বলছি না, আমি ইন জেনারেল বলছি আর কি। বাট এই যে জিনিসটা, এটা এক ধরনের মানে ওই ব্যালেন্স আনার জন্য এই জিনিসটা খুব দরকারি জিনিস। বাট এটা নিয়ে ব্যাপক ভিত্তিক আলোচনা দরকার, ডিসকাশন দরকার। এটা একদিনের বিষয় না। আমরা যে বলছি যে এখনই করতে হবে, আগামীকাল থেকে চালু হবে, তা কিন্তু না। এটা একটা ডিসকাশন স্টার্ট করা, আলাপ আলোচনা শুরু করা, যাতে করে এটা একটা সময়ে সবাই যখন ঐক্যমত আসবে, ঐক্যমতের ভিত্তিতে এটা চালু করা যায়। অর্থাৎ দেশে তো একটা নির্বাচনী আবহাওয়া শুরু হয়েছে, যেটি আলোচনা হচ্ছে যে আগামী বছর ফেব্রুয়ারিতে, মানে অর্থাৎ ডিসেম্বর থেকে জুন প্রথম আলোচনা ছিল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার। তারপর উনি এপ্রিলে বলেছেন, পরে বলেছেন যে যদি সংস্কার বিচার হয় তাহলে ফেব্রুয়ারিতে হতে পারে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে আগামী বছর শুরুতে একটি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। সেই যে নির্বাচনে কি এই পিআর পদ্ধতিটাকে প্রয়োগ করা কি সম্ভব হবে? সেটা যদি করতে হয় তাহলে এখন আমাদের কি কি ধরনের কাজগুলো করতে হবে? রাজনৈতিক ঐক্যমত একটা কথা বললেন, এর বাইরে আইনি কাঠামো বা আদার্স যে সংস্কারগুলো দরকার হবে, সেগুলোর জন্য আমরা উপযোগী কিনা? না, এখন যদি ধরেন ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, সেটা তো এখন যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টে নির্বাচন হবে। আমরা যদি ধরে নিই যে সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী 400 আসন থাকবে এবং 400তে নির্বাচন হবে, এটা কিন্তু আপনার এখন যে সিস্টেমটা আছে, যেটা 50-52 বছর যাবৎ চলছে, সেই সিস্টেমের কথা বলছি আমরা। তারপরে এটা করার পরে আপনি যদি ওই আপার হাউস করতে যান, উচ্চ কক্ষ করতে যান, তখন কিন্তু আপনার সংবিধানের পরিবর্তন লাগবে। সংবিধান পরিবর্তন ছাড়া সম্ভব না। এটা প্রথমে আমি বলছি ঐক্যমত, যে হ্যাঁ আমরা করব, সমস্ত পলিটিক্যাল পার্টিকে এক জায়গায় আসতে হবে। দ্বিতীয় হচ্ছে সংবিধান পরিবর্তন। সংবিধানটা পরিবর্তন করবে কে? পার্লামেন্ট, সংসদ। এটা কিন্তু আইন দিয়ে আপনি করতে পারবেন না, অধ্যক্ষ আকারে আপনি করতে পারবেন না, আপনাকে পার্লামেন্টে যেতে হবে। সো এই স্টেপস গুলো লাগবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ঐক্যমত। এই যে আমি যে উদাহরণটা দিলাম আপনাকে দক্ষিণ আফ্রিকার কথা, তারা কিন্তু একসময় ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে ছিল, কিন্তু ওরাই দেখলো যে এই সিস্টেমটা দিস ইজ নট ডেমোক্রেটিক। এবং আমি যে একটু আগেও বলতেছিলাম মানে স্টুডিওর বাইরে, যে ইংল্যান্ডে বেশ কয়েক বছর আগে একদল রাষ্ট্রবিজ্ঞানী তারাও বলতেছিল যে এই ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, মানে আমরা যে ব্যবস্থায় ভোট দিই, আমরা তো আসলে ইংল্যান্ড থেকে পেয়েছি উত্তরাধিকার সূত্রে। ওরা আমাদের দেশ 200 বছর শাসন করেছে, ওখান থেকে ওরা আমাদেরকে দিয়ে গেছে, আমরা নিয়ে আসছি আর কি। এখন ওদের দেশে এই ধরনের আলোচনা যে একটা দল বা একজন প্রার্থী 10% ভোট পেয়ে নির্বাচিত হচ্ছে, বাকি 90% ভোটের কোনো মূল্য নাই, দিস ইজ নট ডেমোক্রেসি। ঠিক এই কথাটা বলতেছে ওরা, দিস ইজ নট ডেমোক্রেসি। হ্যাঁ, সো এই ভাবনাগুলোর থেকে আসলে আমাদের এই জিনিসগুলো চিন্তা করা। বাট আমি আবার আগের জায়গায় আসবো, ঐক্যমত না আসলে এগুলো হবে না, এগুলো নিয়ে বিতর্ক হবে, আমরা বিভক্ত হয়ে যাব, যেটা আমাদের দেশের জন্য, গণতন্ত্রের জন্য বঙ্গজনক হবে না। আসলে পিআর পদ্ধতি নিয়ে অলরেডি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, অর্থাৎ আমি যদি একটা স্পেসিফিক ভাবে বলি যে বিএনপি এটার বিরোধিতা করছে। তারা বলছে যে এই সিস্টেমটা চালু হলে একটি ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আবার ইসলামিক আন্দোলন বাংলাদেশ তাদের সর্বশেষ যে সমাবেশ করেছে, তারা বলছে সব স্তরে পিআর পদ্ধতি চালু হোক। জামাত ইসলাম দীর্ঘদিন থেকে বলে আসছে পিআর পদ্ধতি চালু হোক, এবং আরো কয়েকটি দল সেই কথাটি বলে আসছে। আসলে তার এই প্রস্তাবনা বা এই সংস্কারের দিক থেকে দলগুলো কি নিজেদের মধ্যে এখন বিভক্তির দিকে চলে গেছে কিনা অলরেডি? আপনি যেটা বলেন ঝুলন্ত পার্লামেন্ট, পিআর সিস্টেমের সবচেয়ে ভালো দিক হচ্ছে, আমি কয়েকবার বলছি যে প্রত্যেকটা ভোটকে কাউন্ট করা হচ্ছে, 1, 2 হচ্ছে ভোটারদের আগ্রহটা বাড়ে, ভোটার টার্নআউট, সেক্ষেত্রে ভোটার টার্নআউট বাড়বে। 3 হচ্ছে আপনার ছোট ছোট দল, মাইনরিটি যে পলিটিক্যাল পার্টি যেগুলোকে বলবেন, তাদেরও একটা প্রতিনিধিত্ব পার্লামেন্টে চলে আসবে। এবং ডেমোক্রেসি মানে তো রিপ্রেজেন্টেশন, এক ধরনের রিপ্রেজেন্টেশন, তাই না? সো এগুলো পজিটিভ দিক। আর নেগেটিভ দিকটা আপনি যেটা বললেন যে হ্যাঁ, যদি একটা দল ওইরকম আসন না পায়, যদি কোয়ালিশনে যায়, তখন একটা ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে। এবং যদি ঝুলন্ত পার্লামেন্টের ক্ষেত্রে যে দলগুলো পার্লামেন্টে আসবে কেউ সরে যায়, তখন কিন্তু সরকারের পতন হয়ে যেতে পারে, পার্লামেন্ট ভেঙে যেতে পারে, যেটা রিস্কি। অর্থাৎ এক ধরনের ইনস্টেবল গভর্নমেন্ট তৈরি হয় এই ধরনের ক্ষেত্রে। বাট এটা মোর ডেমোক্রেটিক। এবং আপনি যদি পৃথিবীর সবচেয়ে যে সমস্ত দেশে গণতন্ত্র খুব মজবুত, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, এই সমস্ত দেশে যান, এইসব দেশে কিন্তু গণতন্ত্র অনেক মজবুত, ওরা এই পিআর সিস্টেম ব্যবহার করে। তবে আপনি হয়তো বলতে পারেন যে একটা নতুন ডেমোক্রেসি, তাদের জন্য পিআর কতটা ইউজফুল? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। কারণ পিআর যে অর্থটা, মিনিংটা, এটা জনগণদেরকে, ভোটারদেরকে বুঝতে হবে। এই জন্যই একটু লম্বা সময় দরকার, আলাপ আলোচনা করা দরকার, ডিসকাশন করা দরকার। এখন যে রাজনৈতিক উত্তপ্ত পরিবেশ পিআর নিয়ে, অর্থাৎ দ্বিমুখী অবস্থান,
এবং গতকালকে একটি বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও বলেছেন যে এটি আমাদের ভিতরে বিভক্তি তৈরি করতে পারে। সেই জায়গা থেকে আসলে এই পদ্ধতিটা কার্যকরের সম্ভাবনা কি দেখছেন? অর্থাৎ যদি এরকম হয়, একটি বড় দল অর্থাৎ বিএনপি যদি সেই পদ্ধতিটাকে একসেপ্ট না করে, অন্য দলগুলো যদি করে, সেক্ষেত্রে আসলে এটা বাস্তবায়নটা কতটুকু মানে সুযোগ আছে এই মুহূর্তে? প্রথম কথা হচ্ছে আমরা এখন জুলাই মাসে আছি, আমাদের যে মাসে 1 বছর পূর্তি আমরা উদযাপন করছি, তাই না? এই 1 বছর পরে বিভক্তিটা কাম্য না। এবং আমাদের যে যে স্পিরিটটা ছিল আন্দোলনের, যে আমরা একটা নতুন রাজনৈতিক ল্যান্ডস্কেপ, নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত দেখব, বাট আমরা এখন অনেকটা এটা নিয়ে বিভক্ত হয়ে যাচ্ছি। এক পক্ষ এটার পক্ষে কথা বলতেছে, আর আর কিছু দল এটার বিপক্ষে কথা বলতেছে। কিন্তু এটার মূল যেটা হচ্ছে ডিসকাশন, আলাপ আলোচনা করা। প্রয়োজন বোধে যে সমস্ত দেশে এটা খুব সফল সেটা দেখা, আবার কোথায় ব্যর্থ, যেমন ইসরায়েলের কথা যদি আমরা আলোচনায় আনি, কোথায় ব্যর্থ হচ্ছে, কি কারণে ব্যর্থ হচ্ছে, এগুলো করে একটা জায়গায় আসতে হবে। ঐক্যমত ছাড়াই কোনো কাজ করলেই সেখানে বিতর্ক হবেই। এখন যেহেতু ঐক্যমত কমিশন কাজ করছে, আমরা এখানে আলোচনা করি না কেন? ওই মাঠ, ওই 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 মিটিং এর বাইরে দরকার নাই তো, আমরা ওখানে আলাপ করি, কথা বলি। ওখানে যার যুক্তি আছে সেই লজিক দিয়ে আমরা দেখাই যে কি কারণে পিআর, যারা বলছে যে পিআর এখন দরকার, এই মুহূর্তে দরকার, কেন দরকার, তারা ব্যাখ্যা দিবে। আর যারা এখন চাচ্ছে না, কি কারণে চাচ্ছে না, তো ওখান থেকে তো এক ধরনের ঐক্যমত আসা সম্ভব। একটা বিষয় এরকম হচ্ছে কিনা যে যে সরকার উদ্যোগ নিয়েছে, অর্থাৎ ওই জাতীয় ঐক্যমত কমিশন যেটি, যে সংস্কারের যে উদ্যোগটা নিয়েছে, সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোকে সেই পিয়ার পদ্ধতির যে সুফল বা এটি যে কতটুকু কার্যকর সেই জায়গাটাতে বোঝাতে ব্যর্থ হচ্ছে কিনা, সেই প্রশ্ন আপনার কাছে রাখলাম। তা এই পর্যায়ে তার আগে একটু আমরা একটা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরবো আরো আলোচনা নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন, আমরা আবারও আলোচনা ফিরছি। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। তিনি নির্বাচন বিষয়ক সংস্কার কমিশনের একজন সদস্য এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। দর্শক, আজকে আমরা আলোচনা থেকে জানতে পারলাম পিয়ার পদ্ধতি নিয়ে। আমরা যেই বিষয়টিতে যেখানে থেমেছিলাম, অর্থাৎ পিয়ার পদ্ধতির বিষয়ে সরকারের যে উদ্যোগ বা সংস্কারের যে উদ্যোগ, সেই উদ্যোগ কি রাজনৈতিক দলগুলোকে জানাতে ঐক্যমত কমিশন ব্যর্থ হয়েছে কিনা আমরা জানতে চাইবো ডক্টর আব্দুল আলিমের কাছে। আমার কাছে মনে হয় না, কারণ ঐক্যমত কমিশনে যারা আছেন, বিশেষ করে সহসভাপতি, উনি তো এই বিষয়ে এক্সপার্ট, এবং ওখানে নির্বাচন সংস্কার কমিশনের যিনি সভাপতি ছিলেন তিনিও আছেন। তো ওনাদের তো এই বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে, ওনারা যথেষ্ট পড়াশোনা করেন। সো আমার কাছে মনে হয় না যে কোনো ধরনের গ্যাপ আছে। আমরা আসলে যেটা আমার ধারণা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলোই হয়তো যার যার এজেন্ডাটা ওখানে তুলে ধরার চেষ্টা করছেন, ওইটাকে একটু প্রেশারাইজ করার চেষ্টা করছেন। এবং অনেক পলিটিক্যাল পার্টি, আমার মনে হয় যে আমরা দেশ, জনগণ এবং যে আন্দোলনের যে যারা উৎসর্গ করেছেন তাদের জীবনকে, এই জিনিসগুলোকে ভাবছি না, আমরা ভবিষ্যতের দিকে ভাবছি না। এই জিনিসটা আসলে এখানে এই জায়গাটা একটা পরিবর্তন লাগবে। এটা না হলে আমরা আমাদের মধ্যে যে কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো না। আমরা একটু যেটা বলছিলাম যে পিয়ার পদ্ধতির চ্যালেঞ্জ নিয়ে, যেটি একটি ঝুলন্ত পার্লামেন্ট তৈরির সম্ভাবনা রাখে। এখন আমাদের দেশের মতো জায়গায় যখন দেখা গেল যে একটি দল সে 40% 42% ভোট পেয়েছে, বিগত নির্বাচনে কিন্তু সাধারণত 50% ভোট একটি দল পেয়েছে সুষ্ঠু নির্বাচনে, এমন রেকর্ড আমাদের দেশে নাই বললেই খুব কম। এখন সেই জায়গা থেকে যে একটি দল 42% ভোট পেল, তখন সে অন্য একটি দলকে সঙ্গে নিল, যাকে জোট বলি আমরা, এক বা একাধিক দল নিয়ে একটা পার্লামেন্ট করলো। কিন্তু সে পার্লামেন্ট তো ঝুঁকি থাকে, যে কোনো সময় সে পার্লামেন্ট আবার ভেঙে যেতে পারে। অর্থাৎ জোটের সঙ্গীরা যদি কখনো হয়, আপনার তাদের সাথে বিট্রে করে অথবা দূরত্ব তৈরি হয়, সেখানে তো একটা ঝুঁকি থেকেই যায়। অর্থাৎ 5 বছরের জায়গায় একটা ঝুঁকি থেকে যায়। সেই অবস্থা এই পদ্ধতি প্রয়োগের ফলে আমাদের দেশের বিনিয়োগ বা আমাদের দেশের ব্যবসা বাণিজ্য আদার জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আসলে স্টেবিলিটি থাকবে কিনা? না, যদি এইরকম হয় যে যদি ঝুলন্ত পার্লামেন্ট হয়, তখন কিন্তু আপনার যেহেতু পার্লামেন্ট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, আপনি যেটা বলেন ইনভেস্টমেন্ট, এই সব কিছু একটা ঝুঁকির মধ্যে থাকবে, কোনো সন্দেহ নেই। আর একটা জিনিস হচ্ছে পিআর পদ্ধতির, আপনার এমপিদের সঙ্গে জনগণের যে সরাসরি যোগাযোগ,
সেটা খুব ভালো থাকে না। আপনি এখনকার যে সিস্টেমটা, ফার্স্ট ফার্স্ট পোস্ট সিস্টেম, আপনি ভোট দিচ্ছেন কাকে? প্রার্থীকে। এবং প্রার্থী ভোট পাওয়ার জন্য তার যে কনস্টিটিউয়েন্সি, তার যে সংসদ এলাকা, সেখানে সে চষে বেড়ায় নির্বাচনের আগে। নির্বাচনের পরে কি করলো সেটা অন্য ব্যাপার, বাট নির্বাচনের আগে সে চষে বেড়ায়। প্রয়োজন মতো সে বাড়ি বাড়ি যায়, বাড়ি বাড়ি গিয়ে মার্কেটের দোকানে টোকানে গিয়ে সব জায়গায় সে কথা বলে। এক ধরনের ডিরেক্ট কন্ট্যাক্ট হয় প্রার্থী বা এমপির সঙ্গে ভোটারের। কিন্তু পিআর সিস্টেমে কিন্তু এটা থাকবে না। পিআর সিস্টেম এখানে জনগণের সঙ্গে এমপিদের একটা দূরত্ব তৈরি করে। এটা বাংলাদেশের মানুষ কতটা মানবে আমি জানি না, কারণ এই যে 50 বছর যাবত আমাদের দেশে ফার্স্ট ইলেকশন কবে হয়েছিল? 1973 সালে। এখন হচ্ছে 2025 সাল, অর্থাৎ 52 বছরে মানুষের মধ্যে এক ধরনের অভ্যস্ততা সৃষ্টি হয়ে গেছে যে আমরা এই প্রক্রিয়া ভোট দেই, আমাদের এমপি সাহেবরা আমাদের এলাকা আসেন, খোঁজ খবর নেন। নির্বাচনের পরে তো অনেক, সবাই না গেলে অনেক এমপি যান, তাই না? এক ধরনের কন্ট্যাক্ট তৈরি হয় জনগণের সঙ্গে। সো এই জিনিসটা কিন্তু উন্নয়নের বিষয়গুলো জড়িত থাকে। হ্যাঁ, মানে পিআর সিস্টেম যেটা হয়, যেহেতু ভোট আমরা দিচ্ছি দলকে, তখন দল অ্যাকাউন্টেবল হয়। প্রার্থীরা কিন্তু এইভাবে আর জনগণের কাছে যেতে পারে না। বিএনপি হয়তো সেই জায়গা থেকে তাদের বিরোধের জায়গা বলছে যে প্রথমত ঝুলন্ত পার্লামেন্ট, দ্বিতীয়ত হচ্ছে যে প্রত্যক্ষ আপনার কোনো প্রার্থী থাকছে না, অর্থাৎ পরোক্ষ নির্বাচনের মতো অনেকটা দলকে ভোট দিচ্ছে, দল প্রার্থী সিলেক্ট করে দিচ্ছে। সেই জায়গা থেকে আবার টাকার খেলা শুরু হবে কিনা, অর্থাৎ আপনার যে আসন, যেমন আমি ধরে নিলাম যে পঞ্চগড় 1 অথবা তেঁতুলিয়া 1, সেখানে আপনার যে আসনটিতে, ওই আসনটিতে সংসদ সদস্য তখন কিভাবে নির্ধারিত হবে? হ্যাঁ, টাকার খেলা তো সব সিস্টেমে থাকতে পারে। এখন যে সিস্টেম আমরা আছি, এখানে প্রার্থিতা কেনার জন্য তো টাকা পয়সার লেনদেন অতীতে হয়েছে, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, শুনেছি, নিউজ হয়েছে, বিভিন্ন গবেষণা রিপোর্টও দেখা গেছে যে টাকার খেলা হয়েছে। পত্রিকা দেখেছি কয়েক কোটি টাকা নিয়ে কেউ কেউ নমিনেশন কিনে নিয়েছে, যারা কখনো পলিটিক্স করেন নাই, ব্যবসায়ীরা চলে এসেছেন। সো এই পিআর সিস্টেমেও আপনি ধরেন যে কোনো একটা দল 50টা আসন পেল মনে করেন রেশিও হবে, তখন ওই 50 জন এমপি হওয়ার জন্য একটা কম্পিটিশন থাকবে, হয়তো টাকা দিয়ে কেনার চেষ্টা করতেই পারে। বাট এটা আসলে সব সিস্টেমেরই এক ধরনের দুর্বলতা। বাট ডেমোক্রেসি, মানে যেহেতু আমরা ডেমোক্রেসির কথা ভাবি, কাজে এখান থেকে ওই টাকার যে ব্যাপারটা, এটাকে আমাদেরকে দূরে রাখার জন্য যা যা করণীয় সেই কাজটা করে ফেলতে হবে। না হলে আমরা ওই যে সিস্টেমে থাকি না কেন, যদি অর্থ দিয়ে আমরা এই প্রার্থী নির্ণয় করি, সিলেক্ট করি, তাহলে কিন্তু আর সেটা জনগণের যে প্রতিফলন সেই জিনিসটা কিন্তু ঘটবে না, সেটা থাকবে না। এখন আমাদের পিআর পদ্ধতির পাশে নির্বাচন ব্যবস্থা নিয়ে আমরা একটু কথা বলি, যে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আপনারা প্রস্তাব করেছেন, নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আগামী সংসদ নির্বাচন, মানুষ মুখিয়ে আছে যে এমন একটি ভোট, যে ভোটে তার ভোটাধিকার জন্য সে প্রয়োগ করতে পারেন। যেটি অভিযোগ করা হয় যে বিগত 3টি নির্বাচনে অনেক মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। সেই জায়গা থেকে বাংলাদেশ কতটুকু এগিয়েছে বা সংস্কার কতটুকু এগিয়েছে আপনার কি মনে হচ্ছে? না, সংস্কার তো এখন পর্যন্ত, যেহেতু ঐক্যমত কমিশন কাজ করছে, জুলাই চার্টার স্বাক্ষরিত হবে, চূড়ান্ত হবে, তারপর প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি স্বাক্ষর করবে, তার আগ পর্যন্ত কিন্তু এটা বলার কোনো সুযোগ নেই। বাট আমরা যেভাবে করেছিলাম যে সংস্কারের যে রিকমেন্ডেশন গুলো, যে সুপারিশগুলো, এটাকে মূলত আমি যদি ভাগ করি 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কিছু সংস্কার বাস্তবায়ন করতে গেলে সংবিধান পরিবর্তন করতে হবে, যেটা দীর্ঘমেয়াদী, এই মুহূর্তে সম্ভব না। আর কিছু আছে আপনার শুধুমাত্র আইন পরিবর্তন করে এটা করা সম্ভব, যেহেতু পার্লামেন্ট নাই। আর আপনি জানেন যে যখন পার্লামেন্ট না থাকে তখন অধ্যাদেশ আকারে এটা জারি করে কাজটা করা যায়। সো এইটা করে অনেক কিছু করা সম্ভব। একই সঙ্গে কিছু কাজ কিন্তু নির্বাচন কমিশনের হাতে আছে। আপনি ধরেন যে এই নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা, আপনি ধরেন যে সাংবাদিক নীতিমালা, অথবা এই নির্বাচন সংক্রান্ত যে আচরণ বিধিমালা আছে, এগুলো করার জন্য তো পার্লামেন্টের দরকার নাই, অধ্যাদেশও দরকার না। এই ক্ষমতাটা ইলেকশন কমিশনের আছে। সো কিছু কাজ ইলেকশন কমিশন করে যাচ্ছে আমি যতটুকু জানি। এই যেমন আমরা দেখলাম আচরণ বিধিমালা তারা চূড়ান্ত করে ফেলেছে। তারপরে আমি আরেকটা নিউজ দেখলাম যে, যেটা আমাদের একটা সুপারিশ ছিল, যে এই যে ভোট কেন্দ্র করা, এটা একসময় নির্বাচন কমিশনের হাতে ছিল, পরে একটা প্রশাসনের হাতে চলে গেছিল, আবার তারা ফেরত নিয়ে আসছে। এটার জন্য কিন্তু আইনের পরিবর্তন দরকার হয় নাই, পার্লামেন্টে যারা দরকার হয় না, অধ্যাদেশ দরকার হয় না, তারাই করে ফেলেছে, তাদের ক্ষমতা আছে, তাদের অথরিটি আছে। সো এই কাজগুলো কিন্তু আগাচ্ছে। কিন্তু সব কাজ যে ইলেকশনের আগেই হবে এটা আশা করার তো কোনো সুযোগ নাই, কারণ নেই। এটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া।
এবং আমরা 150টার বেশি সুপারিশ করেছি। এগুলো নিয়ে আলাপ আলোচনা করতে হবে, কথাবার্তা বলতে হবে। এই কাজগুলো আগাচ্ছে। বাট আমি যেটা আরেকটা জিনিস আপনি বললেন যে জনগণ এর কিভাবে ভোটটা দেবে বা কতটা দিতে পারবে, আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি বাংলাদেশের সব নির্বাচন ইতিহাস দেখেন, 12টা নির্বাচন হয়ে গেছে আগে, তাই না? কেয়ারটেকার সরকার যখন থাকে তখন কিন্তু নির্বাচন ভালো হয়, গ্রহণযোগ্য হয়। আমি বলছি না যে সবগুলো নির্বাচনে একদম বিশ্বাসযোগ্য হয়েছে, ক্রেডিবল হয়েছে, তা বলছি না, বাট অ্যাকসেপ্টেড সবগুলো নির্বাচনে। তখন টার্ন আউট বাড়ে। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে কি বাংলাদেশের চেহারার, গণতন্ত্রের বা নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন আমরা করতে পেরেছি? ধরেন 91 সালে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তারপরে 96-তে মাঝখানে আমরা একটু হোঁচট খেয়েছি, আবার 96-তে একটা নির্বাচন ভালো হয়েছে, তারপরে 2001-এ নির্বাচন হয়েছে, আবার 7-এ এসে আমরা একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি, তাই না? তার জন্য আমাদের আবার 2টা বছর প্রায় অপেক্ষা করতে হয়েছে এবং 8-এ আবার একটা নির্বাচন হয়েছে। সো এই যে একটা সিঙ্গেল ভালো নির্বাচন করে কিন্তু আমরা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার চেহারাটা চেঞ্জ করতে পারিনি। এই জন্য আমাদের লাগবে সিরিজ অফ ইলেকশন ভালো হওয়া, যাতে করে আমরা নির্বাচনী ব্যবস্থাটাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করাতে পারি। এটা লাগবে, একটা দিক হবে না। এই জন্যই সংস্কার দরকার। এবং ধরেন যে একটা নির্বাচন এখন ভালো হলো, তারপরে পরের নির্বাচন হবে 5 বছর পরে। সো এই যে সময়টা, এই সময়টাতে সংস্কারের কাজগুলো করতে হবে। কিন্তু এর জন্য দরকার হচ্ছে আবার সবগুলো দলের ঐক্যমত। নির্বাচনে তো সবচেয়ে একটা বড় প্রভাব থাকে হচ্ছে পেশি শক্তি, কালো টাকা। সেই জায়গা থেকে আপনাদের বেশ কিছু সুপারিশ আছে, কিন্তু আমাদের বাংলাদেশে এখনকার যে কন্টেস্টে বা যে প্রেক্ষাপটে, সেটা আসলে কতটুকু মানে এই দৌরাত্মটা, পেশি শক্তি এবং কালো টাকার দৌরাত্মটা বা মনোনয়ন বাণিজ্যের যে দৌরাত্মটা, সেটা আসলে কতটুকু কমানো সম্ভব? মানে এখন কি আমরা সেই সম্ভাবনার পথ দেখছি কিনা? হ্যাঁ, একটা সম্ভাবনা তো আছে, যেহেতু এক ধরনের সুপারিশ আমরা করেছি এইটা নিয়ে, স্ট্রং কিছু সুপারিশ আমরা করেছি। আর দ্বিতীয় হচ্ছে পলিটিক্যাল পার্টিরও একটু দায়িত্ব আছে, শুধু ইলেকশন কমিশনের দায়িত্ব কিন্তু এটা না, পলিটিক্যাল পার্টির দায়িত্ব আছে। কারণ আমরা যে গত 17 বছর, অথবা আমি যদি এভাবে বলি যে গত 52-53 বছর, আমাদের একটা লার্নিং তো আছে। সেই লার্নিংটা যদি আমরা না নেই, সেই শিক্ষাটা যদি না নেই, তাহলে তো আমরা পরিবর্তন ঘটাতে পারবো না। এবং আমরা যে অবস্থায় ছিলাম আবার নির্বাচন পর সে অবস্থায় চলে যাবো। এই জন্য এটা বন্ধ করার জন্য শুধু ইলেকশন কমিশনের পলিটিক্যাল পার্টিগুলো একটা দায়িত্ব নিতে হবে, যে প্রার্থী মনোনয়নগুলো যাতে ডেমোক্রেটিক হয়, গণতান্ত্রিক হয়, যাতে করে দল খুব ভালো করে জনগণের দিকে তাকিয়ে, গণতন্ত্রের দিকে তাকিয়ে, সুষ্ঠু নির্বাচনের তাকিয়ে যাতে তারা প্রার্থী মনোনয়ন দিতে পারে, শুধু টাকার দিকে তাকিয়ে না, শুধু টাকাওয়ালা প্রার্থীর দিকে তাকিয়ে না। সো এই পরিবর্তনগুলো আনতে হবে, নাহলে এটা বন্ধ হবে না। 2007 সালে 8 সালে অনেকগুলো সংস্কার হয়েছিল। এখন যে রাজনৈতিক নিবন্ধন, না ভোট, তারপর নির্বাচনে সশস্ত্র বাহিনীকে ব্যবহার, সাদা কালো পোস্টার, এই অনেক ধরনের সংস্কার এসেছিল। কিন্তু 8 সালের পর আস্তে আস্তে সেই সংস্কারগুলো হারিয়ে গেছে, অনেক কিছু হারিয়ে গেছে। শুধু তাই না, আমরা দেখলাম যে 8 সালে একটা ভালো ভোটের পরে 14 সালে সে একতরফা ভোট। এখন এই যে সামনে নির্বাচন, আমরা ধারাবাহিক যদি একটা ভালো ভোটের দিকে যেতে চাই, তা সেক্ষেত্রে আসলে আপনার কতটুকু আশার বাণী দেখছেন, বা সেক্ষেত্রে করণীয় কি আছে? সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ইলেকশনকে যদি আপনি ভালো করতে চান, সবচেয়ে বড় জিনিসটা, সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে পলিটিক্যাল উইল। ইলেকশন কমিশন তো বটেই, এবং এর সঙ্গে যে গভর্নমেন্ট ক্ষমতা থাকবে তাদের পলিটিক্যাল উইল থাকতে হবে যে আমরা বাংলাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই, যে নির্বাচন সারা দুনিয়াতে গ্রহণযোগ্য হবে, যে নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবে না। এই পলিটিক্যাল উইল থাকলে কিন্তু কোন রকম সংস্কারই দরকার নাই। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, এটা আমি অনেক জায়গায় বলেছি। ধরেন যে নরওয়ে, ওদের দেশে কোনো ইলেকশন কমিশন নাই, ওদের একটা ডিপার্টমেন্ট আছে, একটা মিনিস্ট্রির অংশ, ইলেকশন ডিপার্টমেন্ট। হ্যাঁ, বা ডেনমার্ক, কিন্তু ওদের ইলেকশন দুনিয়ার সেরা ইলেকশন। এখন ওরা কিভাবে ভালো ইলেকশন করে? এটার কারণটা হচ্ছে যে ওরা পলিটিক্যাল উইল, যেটা অর্থাৎ গভর্নমেন্টের সাপোর্টটা পায়। অর্থাৎ ওরা যেভাবে চায় সেভাবে সরকার ওদেরকে সহায়তা করে, যে ঠিক আছে তোমরা চাচ্ছ এভাবে ইলেকশন করে দেবো। সো ওই জায়গাটা আমাদের একটা মাইন্ডসেটের পরিবর্তন আনতে হবে। বাট একই সঙ্গে এই যে বিষয়টা, অর্থাৎ নির্বাচনী যে প্রসেসটা, প্রক্রিয়াটা, ব্যবস্থাটা, এটাকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানোর জন্য আপনার এই সংস্কারগুলো লাগবে। কাজে আমি যেহেতু এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা অনেকগুলো কমিশন গঠন করেছে এবং 6টা কমিশনে ঐক্যমত কমিশন গঠন করেছে, একটা অবজেক্টিভ চেঞ্জ, পরিবর্তন।
এবং সেটা ভালোর দিকে যাওয়া। সো আমি আশাবাদী যে পলিটিক্যাল পার্টিগুলো যদিও সময় লাগছে, আলাপ আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, ডিবেট হচ্ছে, বাট আমার বিশ্বাস যে তারা একটা ঐক্যমত আসবে এবং একটা ভালো জিনিস আমরা দেখতে পাবো। সেটা ঐক্যমতটা আসতে কতদিন লাগতে পারে? যেহেতু আপনি আপনার কমিশনে ছিলেন বা আপনি ক্লোজলি মনিটরিং করছেন ঐক্যমত কমিশনের কার্যক্রম, কতটুকু আশাবাদী যে রাজনৈতিক দল এবং সরকার এর মধ্যে একটি সমঝোতা হতে পারে যে কি সংস্কার হবে, কি সংস্কার হবে না, সেই জায়গা থেকে এখনকার প্রেক্ষাপটে কতটুকু আমরা আশাবাদী এবং কতদিনের মধ্যে আমরা একটা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবো? আমি যেটা বলছিলাম যে অন্তর্বর্তী সরকার অন্যতম যে অবজেক্টিভ এজেন্ডা সংস্কার, তারা অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে এবং 6টা প্রধান সংস্কার কমিশনকে নিয়ে একটা ঐক্যমত কমিশন গঠন করেছে। আলাপ আলোচনা হচ্ছে, অনেকদিন যাবত আলাপ আলোচনা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনি ঐক্যমত চলে আসছে, হাতে গোনা কয়েকটা বিষয়ে একটু দ্বিমত আছে এবং আমার মনে হয় যে এই আরেকটু আলোচনা করলে যদি আমরা ধরে নিই যে আমার বিশ্বাস যে জুলাই মাসের মধ্যেই এক ধরনের ঐক্যমত আমরা আসতে পারবো এবং 5 আগস্টের মধ্যেই এই যে চার্টারটা তৈরি হওয়ার কথা সেটা বোধহয় তৈরি হবে, আমার বিশ্বাস। 5 আগস্টের ভিতরে সেই জায়গাটা তৈরি হলে ধরে নেওয়া হচ্ছে যে ফেব্রুয়ারিতে আমরা একটা আরেকটি জাতীয় সংসদ নির্বাচন দেখতে পাবো, যেহেতু একটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটি কমিটমেন্ট করেছেন যদি বিচার এবং সংস্কার দুটি যদি এগোয় তাহলে একদিন ফেব্রুয়ারিতে ভোট হতে পারে। এবং এর আগে জামাত থেকে বলেছিল যে আগামী রমজানের আগে ভোটের বিষয়, সেই জায়গায় মনে হচ্ছে এখন তাহলে এই বিষয়টার উপর নির্ভর করছে বিষয়টা। জুলাই চার্টারটা যদি রেডি হয়ে যায়, সবাই যদি স্বাক্ষর করে ঐক্যমতে আসে, তাহলে যে সংস্কারগুলো নির্বাচনের আগেই করা সম্ভব, আমি যেগুলো বললাম যার জন্য পার্লামেন্ট দরকার নাই, যেগুলো খুব রিকোয়ার্ড প্রয়োজনীয়, যেগুলো নির্বাচনটাকে এটা চেহারা চেঞ্জ করার জন্য দরকার, সেই জিনিসগুলো করে এবং যেটা আমাদের যে নতুন পলিটিক্যাল পার্টি এনসিপি, জামাত অনেকের দাবি, এটা করে আমার কাছে মনে হয় যে নির্বাচন আয়োজন করাটা খুব কঠিন কাজ হবে না। সংস্কারের যে বিষয়টি সেটি আপনি যেটা বলছেন যে সংবিধান সংস্কার মৌলিক যে সংস্কারগুলো সেগুলো সংসদ করবে, অর্থাৎ এই আগামী সংসদ নির্বাচন পর্যন্ত সংস্কার শেষ নয়, সংস্কারটা চলবে এবং সেটি আসলে নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরে। বিষয়টা তো অনেকটা এরকমই দাঁড়াচ্ছে। হ্যাঁ, আমি যেটা বারবার বলছি, পলিটিক্যাল উইল, রাজনৈতিক সদিচ্ছা আপনি, এবং এই কারণেই আমরা যখন সংস্কার কমিশন মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললাম, উনি পরিষ্কার বলতেছিলেন, মানে প্রথম মিটিংয়ে উনি বলতেছিলেন যে এই যে সুপারিশগুলো আসবে সেগুলোকে নিয়ে একটা চার্টার তৈরি করা হবে এবং এই চার্টারে ঐক্যমতের ভিত্তিতে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি স্বাক্ষর করবে, যাতে করে যেই ক্ষমতা থাকুক তারা দায়িত্ব নেবে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, বাট যারা ক্ষমতার বাইরে থাকবে তাদেরও এক ধরনের দায়বদ্ধতা থাকবে, অর্থাৎ সবাই একসঙ্গে কাজ করবে। যেহেতু সবাই এটাতে সাইন করছে, একসঙ্গে কাজ করবে যাতে করে দেশের চেহারার একটা পরিবর্তন আনা যায়। ধন্যবাদ দর্শক, আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম বাংলাদেশের পিআর ব্যবস্থার প্রয়োগের চ্যালেঞ্জগুলো নিয়ে এবং এগুলো সুবিধা অসুবিধা নিয়ে আমরা জানতে পেরেছি, জাতীয় সংসদ নির্বাচনের নিয়ে আমরা জানতে পেরেছি, সংস্কার বিষয়ে অগ্রগতি নিয়ে। আমাদের এই অবস্থায় আজকে এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো আলোচনায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।